নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। বো ডাউন, বো ডাউন টু দ্য গড অফ ওডিআই ক্রিকেট। কে, কার নাম করছি আমরা, কার জন্য বো ডাউন করলাম এটা? কিং অফ ওডিআই ক্রিকেট কে? বিরাট কোহলি। আমাদের বিরাট কোহলি। সত্যি তিনি যে ওডিআই ক্রিকেটের যে গড, সেটা কিন্তু আবার প্রমাণ করে দিলেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে তিনি কিন্তু আবার প্রমাণ করে দিলেন কেন তাকে গড অফ ওডিআই ক্রিকেট বলা হয়। সিরিয়াসলি, মানে অনেকেই বলছিল, মানে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছিলাম, মানে অনেকেই বিরাট কোহলি অবসর নেওয়ার পর, টেস্ট ক্রিকেট এবং টি-20 থেকে অবসর নেওয়ার পর বলছিল এরা শেষ। আর আর হয়তো মানে সেই যে বিরাট কোহলিকে আমরা ভিনটেজ বিরাট কোহলিকে দেখতাম, সেই সমহিমায় হয়তো আর আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো না। আবার কিন্তু সেই সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে তিনি কিন্তু অনবদ্য আবার একটা কিন্তু সেঞ্চুরি করলেন। সেই যে ভিনটেজ বিরাট কোহলি যে ফিলিংস, এই ইনিংসটায় সেই ফিলিংসটা কিন্তু দিয়ে গেল। এই ইনিংসটা সেই ফিলিংস আবার দিল যেটা আমরা ভিনটেজ বিরাট কোহলির ইনিংসে দেখতাম। 120 বলে 135 রানের অসাধারণ একটা কিন্তু ইনিংস তিনি আমাদের উপহার দিয়ে গেলেন। আবার বো ডাউন টু দ্য মানে গড অফ ওডিআই ক্রিকেট বিরাট কোহলি। অসাধারণ অসাধারণ, মানে আসছেন তিনি, ওডিআই ক্রিকেট শেষ, ইংল্যান্ডে চলে যান, আবার আসেন, আবার সেঞ্চুরি করেন, আবার লন্ডনে চলে যান, আবার আসেন, আবার সেঞ্চুরি করেন। তো এইটাই এখন বিরাট কোহলির লাইফস্টাইল হয়ে গেছে। লন্ডনে যাও, খেলা না থাকলে গিয়ে সময় কাটাও পরিবারের সাথে, এবং খেলা থাকলে এসে ওয়ানডে ক্রিকেটে একটা করে সেঞ্চুরি করে দিয়ে চলে যাও। তো এটাই এখন লাইফস্টাইল কোহলির। অসাধারণ অসাধারণ ইনিংস। তো আর তার সাথে রোহিত শর্মার কথাও বলবো বিরাট কোহলির সাথে। রোহিত শর্মা, ভাই রোহিত শর্মা, কিছু বলার নেই। মানে তিনি তো তার নিজের জন্য খেলেন না, সত্যি বলতে তিনি টিমের জন্য যতক্ষণ ক্রিজে থাকবেন, তিনি মানে টিমের জন্য, তিনি যে নিজের রান, অনেক ব্যাটসম্যান কি করে, মানে 85 রান যখন হয়ে যায় একটু হলেও সেলফিশ হয়ে যায় যে না, এবার আমাকে 100টা করতে হবে, তার জন্য আমি একটু না হয় বেশি সময় নিলাম, কিন্তু আমি 100টা করব। রোহিত শর্মা ভাই ওইসব কোনো ব্যাপার নেই। মানে যতক্ষণ থাকবে ক্রিজে, তার 100 হলো কি 50 হলো দেখার দরকার নেই, তিনি চালিয়ে খেলবেন। তিনি যদি 95তে আউট হয়ে যায়, তার কোনো 95-97তে আউট হয়ে গেলেও তার কোনো কিন্তু আফসোস নেই। তো রোহিত শর্মাও তিনি কিন্তু আবার কিন্তু তিনিও দেখালেন যে তার মধ্যেও কিন্তু এখনও অনেক ক্রিকেট কিন্তু বেঁচে আছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একটা যে ক্রিকেট থেকে সাইড করে দেওয়ার একটা যে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সাইড করে দেওয়ার একটা যে প্রসেস একটা চলছিল টিম ম্যানেজমেন্টের মধ্যে, সেটা মানে শুধু আমি নয়, মানে সমস্ত ক্রিকেট প্রেমী যে ভারতের আছে সবাই কিন্তু একটু হলেও বুঝতে পেরেছে যে বিরাট কোহলি রোহিত শর্মাকে একটা কিন্তু সাইড করে দেওয়ার একটা কিন্তু প্রসেস একটা চলছিল। তো সেই টিম ম্যানেজমেন্টের মুখে কিন্তু পুরো ঝামা ঘষে গোবর লেপে দিয়েছে আর কি, গোবর লেপে দিয়েছে টিম ম্যানেজমেন্টের মুখে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাদের মধ্যে এখনও অনেক ক্রিকেট যে বেঁচে আছে সেটা কিন্তু তারা বারবার প্রমাণ করছে। এবং তারা কিন্তু 2027 যে ওয়ার্ল্ড কাপ হবে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, 100% তারা কিন্তু থাকবেই থাকবে। যদি না থাকে সেটা কিন্তু খুব আনফেয়ার হবে। যদি নেক্সট ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি বিরাট কোহলি রোহিত শর্মাকে আমরা না দেখি, সেটা কিন্তু খুব আনফেয়ার হবে, কারণ তাদের পারফরমেন্স তারা যা করছে, তারা কিন্তু যোগ্য টিমে থাকার। আর এই যে প্রথম খেলার কথায় আসি এবার, প্রথম ম্যাচটা যে সাউথ আফ্রিকার সাথে প্রথম ওয়ানডে ম্যাচটার কথায়, তো ভারত 349 রান করে প্রথমে ব্যাট করে, দারুণ ব্যাটিং করে আমাদের বিরাট কোহলি 135, রোহিত শর্মা 57 রানের ইনিংস খেলে, কেএল রাহুল 60 রানের, তিনটে সিনিয়র প্লেয়ারই কিন্তু অসাধারণ পারফরমেন্স করে। তো এরপরও 349 রান মানে করে 350 রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া। তো এরপর 11 রানে 3 উইকেট চলে যায়। সাউথ আফ্রিকা ব্যাট করতে যখন নামে, সাউথ আফ্রিকার 11 রানে 3 উইকেট চলে যায়। ম্যাচটা আমরা ভেবেছিলাম যে খুব ইজিভাবে ম্যাচটা জিতে যাবে। কি টিম সাউথ আফ্রিকা, সত্যি
সিরিয়াসলি কি টিম, হোয়াট এ টিম সাউথ আফ্রিকা। তারা সেই ম্যাচটাকে নিয়ে চলে গেল শেষ ওভার অবধি। 300 মানে 35 রান তারা করে ফেলেছে, মাত্র 17 রানে তারা হেরেছে। 17 রানে ম্যাচটা হারছে। 11 রানে 3 উইকেট হয়ে যাওয়ার পর থেকে তারা প্রায় 350 রান চেজই করে দিয়েছিল আরেকটু হলে। মার্কো ইয়ানসেন মানে যদি ওই আউট হয়ে গেল বলে 6 মারতে গিয়ে, ওইটা যদি 6 হয়ে যেত তারা কিন্তু ম্যাচটা জিতে যায়। আমার তো মানে মানে আমি ভেবেছিলাম যে ম্যাচটা হারছে যখন মার্কো ইয়ানসেন যখন ব্যাট করছিল। মার্কো ইয়ানসেনের সাথে হচ্ছে করবিন বস যখন ব্যাট করছিল তখন তো ভেবেছিলাম যে গেল আজকের ম্যাচটা। কিন্তু ওই যে টার্নিং পয়েন্ট হয়ে গেছে মার্কো ইয়ানসেনের ওই 6 মারতে গিয়ে আউটটা, ওইটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে, নাহলে কিন্তু ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যায়। হোয়াট এ ফাইট, কি অনবদ্য লড়াই দিল সাউথ আফ্রিকা। সত্যি মানে স্যালিউট সাউথ আফ্রিকাকে। অনবদ্য ফাইট ব্যাক। 11 রানে 3 উইকেট হয়ে যাওয়ার পর থেকেও যে ম্যাচটা শেষ ওভার অবধি নিয়ে গেছে ম্যাচটা, অসাধারণ ফাইট ব্যাক। তো যাই হোক, ম্যাচটা শেষ অবধি কিন্তু জিতে গেছি। তো এই ম্যাচটা নিয়ে আমার কিছুই মানে চোখে লেগেছে যে আমাদের ভারতীয় ক্রিকেটের মানে আর দেড় বছর বাকি আছে ওয়ানডে বিশ্বকাপ হতে। ভারতের ব্যাটিং অর্ডারের এখনো মানে সেট আর করতে পারছে না, না টেস্টে, না T20-তে, না ওয়ানডেতে। ভারতের ব্যাটিং অর্ডারে যেদিন যখন যেরম পারছে ব্যাট বগলে করে নিয়ে নেমে পড়ছে, যে পারে নাম্বারে। আরে ভাই, KL রাহুলের মতো ব্যাটসম্যানকে তাকে নিয়ে চলে গেছে 6-এ। তার তার বেস্ট পারফরমেন্স কিন্তু 4 এবং 5-এ, 5 নম্বরে তার কিন্তু 4-5-এ বেস্ট পারফরমেন্স। তো তাকে নিয়ে চলে যাচ্ছে 6 নম্বরে KL রাহুলকে। তো তার আগে কে নামছে ওয়াশিংটন সুন্দর 4 নম্বরে, যেখানে মিডিল অর্ডারে তো ঋষভ পান্ত টিমে আছে, ঋষভ পান্তকে টিমে রেখেছে। আরে ভাই, যদি খেলাবি না ঋষভ পান্ত, যেখানে 4 নম্বরে মানে তিনি মিডিল অর্ডারে অসাধারণ তার পারফরমেন্স, তো তার জায়গায় কাকে নিয়ে চলে এলো যে কোনোদিন ওয়ানডে খেলেইনি, তাকে ডেবিউ করিয়ে দিল কি না ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এর মধ্যে যে সিরিজ হচ্ছিল সেখানে খুব ভালো পারফরমেন্স করেছিল, সেই জন্য ঋতুরাজ গায়কোয়াড়কে 4 নম্বরে নিয়ে এসে ঢুকিয়ে দিল, ডেবিউ করিয়ে দিল ওয়ানডেতে। কিছু বলার নেই। তারপর নীতিশ রেড্ডিকে আচ্ছা, আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে সাউথ আফ্রিকায়, ঠিক আছে, আমাদের হার্দিক পান্ডিয়ার মতো একটা পেস অলরাউন্ডার আছে, তো তার একটা লাগবে, তার একটা মানে ব্যাকআপ হিসেবে নীতিশ রেড্ডিকে তৈরি করা হচ্ছিল যে সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ, সেখানে একটা পেস অলরাউন্ডার লাগবে। আরে ভাই, যদি তৈরি করতে হবে তাহলে তাকে সুযোগটা দে নীতিশ রেড্ডিকে। তৈরি তো করতে হবে। তো তুই বেঞ্চে বসে রেখে প্লেয়ারকে তৈরি করবি, নিজের টিমের সাথে নিয়ে ব্যাগ বইয়ে জল বইয়ে প্লেয়ার তৈরি হয় কোনো দিন? তো যদি টিম ম্যানেজমেন্টের যদি মাথাতে থাকে যে প্লেয়ারটাকে ব্যাকআপ হিসেবে হার্দিক পান্ডিয়া তৈরি করব, তো তাকে তো ম্যাচ টাইম দিতে হবে, খেলাতে হবে। তাকে খেলাচ্ছেই না, তাহলে মানে কি টিমে রাখার? তাকে ছেড়ে দিতে পারে, সে অন্তত এই যে সৈয়দ মুশতাক আলী ট্রফি হচ্ছে, সেখানে এই যে T20 সৈয়দ মুশতাক আলী ট্রফি, সেখানে সে খেলতে পারে, ছেলেটা গিয়ে সেখানে খেলে সে তৈরি হতে পারে। তো টিমে বসিয়ে রেখে লাভটা কি হচ্ছে? মানে কি ম্যানেজমেন্ট, আমি তো মানে মাথায় ঢোকে না এদের কি হিসাবে। এদের এখনো ব্যাটিং অর্ডারের কোনো মাথা মুন্ডু নেই। ওয়াশিংটন সুন্দরকে লোকেশ রাহুলের আগে খেলছে, 4 নম্বরে ঋষভ পান্তের মতো প্লেয়ার থাকতে একটা প্লেয়ারকে নিয়ে এসে ডেবিউ করিয়ে দিচ্ছে। আকসার প্যাটেল এত সুন্দর তিনি মানে ব্যাট করে গেল, অস্ট্রেলিয়ায় গিয়ে খেলে এলো, আকসার প্যাটেলকে ড্রপ করিয়ে দেওয়া হলো। মানে কোনো প্লেয়ার মানে যে সিকিউর ফিল করবে টিমে কি করে? সে যে মানে যে একটা ম্যাচ আমার খারাপ গেছে বলে যে দ্বিতীয় ম্যাচে সুযোগ পাবে, সেইটার কোনো মানে এই এখনকার ইন্ডিয়া টিমে কোনো মানে মাথামুন্ডু নেই যে প্লেয়ারটা যে একটা যে সিকিউর ফিল করবে টিমে, যে না আমাকে একটু চান্স দেওয়া হবে বা আমি তৈরি হব। মানে এই ম্যাচে 100 করলেও কোনো ঠিক নেই যে আপনি পরের ম্যাচে তুমি সুযোগ পাবে কি পাবে না। এই ম্যাচে 5 উইকেট নিলেও তুমি পরের ম্যাচে সুযোগ পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নেই। এখনকার ইন্ডিয়ান টিমের পরিস্থিতি এটাই। তো প্লেয়ারদের যে কনফিডেন্স লেভেলটাই কিন্তু মানে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এখনকার যা পরিস্থিতি টিমটার।
জানি না, এটার উত্তর আমার কাছে তো নেই। তো টিম ম্যানেজমেন্টের যা বড় বড় মাথারা আছে তারা ভালো বুঝবে তারা কিভাবে টিমটা চাইছে চালাতে। তো এইভাবে মানে ভালো পারফরমেন্স আশা করা উচিত নয়। একটা টিম যদি ব্যাটিং অর্ডার সেই প্লেয়ারটা যদি নাই বুঝতে পারে যে আমি এই ম্যাচে 3-এ নামলাম, পরের ম্যাচে কোথায় আমি খেলবো, যে ওপেনিংও নামিয়ে দিতে পারে আমাকে বা 7 নম্বরেও নামিয়ে দিতে পারে, তো কোনো ঠিক নেই। তো সেই প্লেয়ারটা পারফরমেন্স করবে কোন ভরসায়? জানি না বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে ইন্ডিয়া টিমের এখন যে এই যে টিমের ব্যাটিং অর্ডার বলুন বা আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আবার বলবো, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এদের দুজনকে স্যালিউট। এরা কিন্তু আবার কিন্তু বিশ্বকাপ খেলবেই, কেউ আটকাতে পারবে না, না গৌতম গম্ভীর, না অজিত আগারকার, না টিম ম্যানেজমেন্টের কেউ। এরা নিজেদের পারফরমেন্স দিয়ে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ আবার খেলবেই, কেউ সরাতে পারবেন না এদেরকে, লিখে দিলাম। এই হচ্ছে আমাদের মানে যতই আপনার মানে টিম ম্যানেজমেন্ট চাক যে এদেরকে সরিয়ে দেব, এরা কিন্তু মুখের ওপর কিন্তু জবাব দিয়ে, এরা কিন্তু তাদের পারফরমেন্সে জবাব দিয়ে খেলবে ওয়ার্ল্ড কাপ। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুগণ।